পেট্রোনাস টুইন টাওয়ার কি উঁচু রে ভাই। লিটল ইন্ডিয়া কিন্তু এপার ওপার সব জায়গায় কিন্তু ভর্তি ভর্তি দোকান, ভর্তি। এখানে দেখুন ল্যাম্প শাইন রয়েছে, ওখানে চিংড়ি রয়েছে। হ্যালো, গুড মর্নিং সবাইকে ফ্রম কুয়ালালামপুর ইন মালয়েশিয়া। চোখগুলো ছোটো ছোটো হয়ে গেছে কারণ বাইরে প্রচণ্ড রোদ, আমি এখন ব্যালকনিতে এসে আপনার সাথে কথা বলছি। কালকে অনেক রাতে শুয়েছি, অফিসে টুকটাক কিছু কাজ করে, প্লাস এত টায়ার্ড ছিলাম, তাও অনেক কিছু বুকিং ছিল, অনেক প্ল্যান প্রোগ্রাম করার ছিল, সেই জন্য শুতে অনেক লেট হয়ে গেছে। তাই আজকে উঠেছি হচ্ছে 11:30 নাগাদ, আর এখন অলমোস্ট 12টা বাজে। ভেতরে টুকটাক খাওয়া দাওয়া করছি, মানে যে নুডল কালকে এনেছিলাম সেগুলো একটু গরম জল দিয়ে বানিয়ে নিচ্ছি। সকালে দাদা চা বানিয়েছিল, সেটা খেয়ে এখন ঝপঝপ বেরিয়ে পড়বো হচ্ছে কুয়ালালামপুর এক্সপ্লোর করতে। আর আজকের দিনটা শুরু হবে হচ্ছে বাটু কেভস দিয়ে, তার সাথে কেএল টাওয়ার, পেট্রোনাস, আরও অনেক জায়গা কিন্তু দেখার আজকে ইচ্ছে আছে। এই দেখুন ব্যালকনি থেকে এই সিনারি আছে আজকে। আর এখন অলমোস্ট 12টা বাজে দুপুরবেলায়। এত টায়ার্ড হয়ে গেছিলাম, আমার ফ্লাইটের টাইমটা তো অড ছিল, সেই জন্য কিন্তু একটু রেস্ট দরকার। এখানে জিনিস প্রচুর অগোছাল হয়ে পড়ে আছে। এইখানে এখন নুডলসের জন্য জলটা গরম করছি। এখানে এরকম না ইন্ডাকশান টাইপের কুকটপ আছে, তো এটা কী করবো দেখুন, এখান দিয়ে অন করে দিই। এই যে দেখুন এটা অন করে দিলাম, এই রেগুলেটর দিয়ে কন্ট্রোল করে এটা। তবে দেখুন লাল হয়ে যাচ্ছে, তো এটা হিট হবে এবার। এই দেখুন এই যে কাপ নুডলস না, বেশ বড় বড় কাপ নুডলস, চিকেন ফ্লেভার। এটা কালকে নিয়ে এসেছিলাম 7-Eleven থেকে, আশা করি ভালো হবে। এটার মধ্যে জল দিলেই কিন্তু এটা রেডি হয়ে যায়, মানে জল দিয়ে জাস্ট ঢাকা দিয়ে দিন, যে কাপ নুডলস হয় না সেই স্টাইলের। আমি এমনিতে ঝাল খাই, কিন্তু এখানে এটা নিয়ে এসেছিলাম, এই আগুন টাগুন বার করা ছবি দেওয়া আছে, এটা কিন্তু বেশ ঝাল। সেই জন্য কী করলাম, এখানে আর একটু মানে এমনি জল দিয়ে এই মশলা আর তেল জল দিয়েছেন সেগুলো বার করে দিলাম। এরমভাবে কিন্তু একমাত্র অপশান খাওয়ার এটার। খেতে যদিও ভালো লাগছিলো, কিন্তু প্রচণ্ড ঝাল কিন্তু, আর লাল লঙ্কার ঝাল। আর কৌশিক এখানে কিন্তু মুড়ি খেয়ে নিচ্ছে। এটা একটা ভালো অপশান, যদি আপনার ঝাল লাগে, এই জিনিস না খেতে পারেন, তাহলে কিন্তু এটা একটা খুব ভালো অপশান। আর আমাদের কাছে অনেক কিছুই রাখা আছে, দেশে বিদেশে, দেশ হোক কিংবা বিদেশ, যেখানেই আমরা ঘুরি সবসময় সঙ্গ দেবে চানাচুর আর মুড়ি। হ্যাঁ একদম, এই চানাচুর রয়েছে এখানে। এইভাবে বেরিয়ে পড়েছি এবং যাচ্ছি হচ্ছে স্টেশনের দিকে। আজকে স্টেশন থেকে কিন্তু ট্রেন নিয়ে প্রথমে যাবো হচ্ছে কেএল সেন্ট্রাল, কারণ কেএল সেন্ট্রাল থেকে আমাদের অলরেডি টিকিট কাটা আছে অনলাইনে বাটু কেভসের জন্য। এই যে এরিয়াটা দেখছেন না, এটা কিন্তু পুরো ওয়েল কানেক্টেড আমাদের এই অ্যাপার্টমেন্টটার সাথে। এই যে বিশাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপার্টমেন্টে কিন্তু আমরা আছি। তো এখান থেকে আমরা এই ব্রিজ দিয়ে চলে আসলাম। এবার এখান থেকে বাংসার স্টেশনে যাবো। এখানে কিন্তু গুগল ম্যাপস খুব ভালো কাজ করে, তো সেই জন্য গুগল ম্যাপসের ভরসায় কিন্তু ঘুরছি। এখানে নিজস্ব একটা অ্যাপ আছে যেটাতে ডিরেকশান পাওয়া যায়, কিন্তু গুগল ম্যাপসে সব কিছু দেখলাম ঠিকঠাক অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধাই হচ্ছে না। এই যেটা হচ্ছে বাংসার স্টেশনের দিকে যাচ্ছি। এখানে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে কিন্তু খুব সস্তায় ঘুরতে পারবেন। আর এই পাবলিক ট্রান্সপোর্ট আই মিন ট্রেন নেটওয়ার্ক বা মেট্রো নেটওয়ার্ক বা মোনোরেল নেটওয়ার্ক যাই বলুন, এখানে নানা রকম লাইন, মানে দিল্লি মেট্রোর মতো নানা রকম লাইন, নানা রকম দিকে যাওয়ার ব্যবস্থা কিন্তু আছে। এই মেশিন দিয়ে কিন্তু টিকিট কাটা যায়। এখান দিয়ে হচ্ছে 2.2 পড়লো আমাদের দুজনের জন্য। রেড লাইনে যাব আমরা, এখান দিয়ে টাকাটা কত হয়, এখান দিয়ে টাকা দেবেন আর তলায় কিন্তু টোকেন চলে আসবে। এবার এখান দিয়ে যাবো হচ্ছে এই যে মেন গেট সেদিকটায়। এই দেখুন গোমবাকের দিকে প্ল্যাটফর্ম 1 গোমবাক, আর এখানে দেখুন বাংসার দেওয়া আছে, আর উপরে কিন্তু কেএল সেন্ট্রাল। তো রেডটা ফলো করবেন আর প্ল্যাটফর্ম নাম্বার 1-এ যাবেন। তো হিসেবটা করতেই পারছেন, বেশ সস্তা কিন্তু। 2.2-তে একটা স্টেশন চলে যাচ্ছি। এটা গাড়িতে কিন্তু 7 রিঙ্গিত দেখাচ্ছিল, মানে ধরুন আরও 5 রিঙ্গিত বেশি, মানে 5, 17, 85, অলমোস্ট ধরুন এই 90 টাকা মতন বেশি পড়ে যেত। তো দেখুন সস্তা সস্তায় চলে যাওয়া যায় কিন্তু। তাই পুরোই এখানে চেষ্টা করবেন যে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে, তাতে কোনো সমস্যাই হবে না। এই যে এবার চলে এসছে হচ্ছে এই বাংসার স্টেশনে। এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2। এখানে কিন্তু দেওয়া আছে দেখুন 4 মিনিট বাদেই কিন্তু ট্রেন আসবে, নেক্সট ট্রেন ইন 4 মিনিট। দরজা বন্ধ, আর একটা স্টপ যাবো কিন্তু এখান থেকে বাংসার থেকে। এরপরের স্টেশন কেএল সেন্ট্রাল। এই কেএল সেন্ট্রালটা বেশ ইন্টারেস্টিং একটা প্ল্যাটফর্ম, কারণ কি এখান থেকে আপনারা যেদিকে যেতে চাইবেন সেটাই কিন্তু করতে পারবেন। যেমনি আমরা এখন চলে এসেছি রেড লাইন দিয়ে যাবো হচ্ছে ব্লু লাইনে, কারণ ব্লু লাইন দিয়ে আমরা চলে যাবো বাটু কেভসে। তো এখান থেকে এমআরটি, এলআরটি, কেটিএম, নানা রকম ভার্সন অফ ট্রেন যেটা আছে, তো সেটা কিন্তু অ্যাভেল করতে পারেন। তো সেই জন্য চেষ্টা করবেন যে যদি থাকেন তাহলে কিন্তু কেএল সেন্ট্রাল আশেপাশে থাকতে,
তাহলে আপনারা পাবলিক ট্রান্সপোর্টে ইজিলি অ্যাভেল করতে পারবেন। যদি নাও থাকেন, আমাদের মনে যদি একটু দূরেও থাকেন, তাহলে কিন্তু অন্য কোনো রুটের ট্রেন নিয়ে এখানে চলে আসুন। তারপর এখান থেকে যেদিকে যাওয়ার সব দিককার লাইন আছে সেই দিকগুলো বুঝে সেদিকে চলে যান। কেএল সেন্ট্রাল কিন্তু বিশাল বড় একটা স্টেশন। এই দেখুন কেটিএম কমিউটার, এইটা করে যেতে হবে আমাদের, যতদূর বুঝতে পারছি। অনলাইন টিকিট কিন্তু কাটা আছে অলরেডি। একটু আগে থেকে কিন্তু ফিগার আউট করে নেবেন যে এক্স্যাক্টলি কোন লাইনে যাবেন, আর পারলে অফলাইন ম্যাপটা ডাউনলোড করে রাখবেন, নইলে কিন্তু বোঝা যায় না যে কোথায় যেতে হবে। কারণ এখানে প্রচুর লাইন, প্রচুর স্টেশন, কোন কোন রুট, কোন কোন প্ল্যাটফর্ম। তো দেখুন প্ল্যাটফর্ম 5, 6 এইদিকে, বাটু কেভসের জন্য হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 5। কেএল সেন্ট্রাল কিন্তু সব রকম ফ্যাসিলিটি আছে। আর দেখুন আমাদের মতন ট্রাভেলারদের জন্য সবচেয়ে ভালো ভরসা হচ্ছে 7-Eleven। তো এখান দিয়ে ওয়াশরুম সব কিছু রয়েছে, সেদিক দিয়ে আসার পর কিন্তু এখানে অনেক স্টোর দেখতে পেয়ে যাচ্ছি। তো চলুন ভেতরে যাই, কি টুকটাক খাওয়া দাওয়া করি। 7-Eleven কিন্তু প্রচুর অফার চলতে থাকে, আর এখানে খাওয়ার দাওয়ার দাম কিন্তু অনেক সস্তা। তো বাজেট ট্রাভেলার্সদের জন্য এটা খুব ভালো অপশান একটা। তো এই জিনিসগুলো নিলাম 13.9, দুটো স্যান্ডউইচ, দুটো এরকম ব্রেড, আর একটা হচ্ছে আইস টি। এই যে এইগুলো গরম করা হয়ে গেছে, এগুলো নিয়েছি এখান থেকে। এবার চট করে দেখিয়ে দিই, জল টল তো আছেই, কিন্তু এখানে কিন্তু রেডিমেড খাওয়ারও আছে, রেডি টু ইট। আপনার নুডলস খেতে চান, পাস্তা খেতে চান, রাইস খেতে চান, প্রচুর রকম, পক থেকে আরম্ভ করে চিকেন, টুনা, স্যান্ডউইচ, এখানে এই সব কিছু পাওয়া যাচ্ছে। এখান থেকে টুকটাক খাওয়ার দাওয়ার খেয়ে কিন্তু নিতেই পারেন, পেটটা ভরে যাবে। আর এদিকে দেখুন সব বান রয়েছে, বান, ব্রেড, সব কিছু প্রচুর রকম ফ্লেভারে। এদিকে নানা রকম মিল্কশেক, কফি, টি, এদিকে ওয়েফার্স, চিপস, দেখুন শেষ নেই, প্রচুর ফ্লেভার। ফুডিদের জন্য কিন্তু হেভি জায়গা এটা। কৌশিক দা কেসা হ্যাঁ? চিজ আর এটা কি হ্যাম? চিজ রয়েছে, চিকেনের কিছু একটা রয়েছে, হ্যাঁ স্যালামি বা হ্যাম টাইপের কিছু একটা। কেমন খেতে গো? ভালো। এটা হচ্ছে টুনা স্যান্ডউইচ, ভালোই খেতে, কিন্তু চিকেনটা একটু অন্যরকম টেস্ট, এটা একটু মিষ্টি মিষ্টি, ভেতরে ঝাল ঝাল লঙ্কাও দেওয়া আছে, আর সাথে মাছ, ভালোই লাগছে। এটা হচ্ছে টিকিট, গতকাল রাতে কাটা হয়েছিল বাটু কেভ যাওয়ার জন্য। একটু বড় করে দেখাই আপনাদের। এই যে কিউআর কোডটা দেখছেন, এটা কিন্তু স্ক্যান করতে হবে, এই গেটে স্ক্যান করে ঢুকতে হবে। এদিকে চলে এসেছি এখন। এবার কি করব, এখানে এখন দেওয়া আছে প্ল্যাটফর্ম নাম্বার 5 আর 6, এদিকে 5 নম্বর হচ্ছে বাটু কেভের জন্য রুট। তো আমরা এখন 5 নম্বরের দিকে যাব। এটা হচ্ছে লাস্ট স্টপেজ হচ্ছে বাটু কেভস, 1, 2, 3, 4, 5, 6, 8 নম্বর স্টেশন হচ্ছে বাটু কেভ কেএল সেন্ট্রাল থেকে। সব জায়গাতে কিন্তু এরকম ম্যাপ বা এরকম সিস্টেম করা আছে, যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন যে কোন দিকে আপনারা যাচ্ছেন। যেই সাইট সিইং স্পটগুলো আছে সেগুলো কাছাকাছি, মানে ধরুন কুয়ালালামপুরে খুব একটা দূরেও না, তো সেগুলো তো কভার করাই যাচ্ছে। প্লাস বাটু কেভ বা এরকম দূরের স্পটগুলো কিন্তু দারুণভাবে যেতে পারেন এখানকার পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে। এই যে একদম ঠিকঠাক টাইমে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। এখান থেকে যতদূর জানি সময় লাগবে হচ্ছে 20 থেকে 25 মিনিট ম্যাক্সিমাম। বাই রোড যদি যান তাহলে ডিস্টেন্স হচ্ছে 14 থেকে 15 কিলোমিটার। আর এটা হচ্ছে ট্রেন, পুরো এসি ট্রেন, ভালো কিন্তু। আন্ডারগ্রাউন্ড ছিল, এখন কিন্তু বাইরে চলে এসছে। এই যে ঢুকে গেছে এখন কুয়ালালামপুর স্টেশন, এটা হচ্ছে ফার্স্ট স্টপ। আমরা যেখান থেকে উঠলাম কেএল সেন্ট্রাল থেকে প্রথম স্টপ। এই যে এখন যে স্টেশন ঢুকছে সেটা হচ্ছে বাটু কেভস। বাটু ক্যান্টনমেন্ট আছে, বাটু, তারপর আরেকটা স্টেশন আছে, তারপর হচ্ছে মেন বাটু কেভস, এখানেই নামবো। ওদিকে এরকম চেয়ার টেবিল সিটিং, আর ওই লাস্টে যেরকম সিনিয়র সিটিজেন বা আমাদের ওখানে মেট্রোয় থাকে না, ওরকম স্ট্রেট সিটিং। আর এখানে দেখুন, এখানে এরকম বসার জায়গা, এরকম সিটস রয়েছে। এই যে এখন নেমে পড়েছি বাটু কেভসের স্টেশনে, এটাই কিন্তু এই লাইনের লাস্ট স্টেশন। তাই ট্রেন একদম খালি হয়ে গেল, আর আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব। এখানে লিফটের ব্যবস্থাও আছে, কিন্তু লিফট ধরবো না, কারণ আমরা হচ্ছি ইয়ং জনেতা, আর আমরা খেটে খুঁটে তারপর ঘুরে বেড়াই, শরীরে এক্সারসাইজ করি, বাড়িতে যা গাড্ডে পিন্ডে খাই, চেহারা বাড়ি ফেলি, এবং এখানে এসে চেহারা কমানোর চেষ্টা করি। তো সেই জন্য হচ্ছে হেঁটে হেঁটে যাবো, হেঁটে হেঁটে উঠবো, ওপরে চলে এসেছি। এই দেখুন বাটু কেভ স্টেশন থেকে নামার পরে কিন্তু এখানে খাওয়া দাওয়ার দোকানও আছে। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ এগুলো সারতে পারেন, আপনার যদি জল লাগে সেটাও কিন্তু নিতে পারেন। আর এইখানে দেখুন জামা কাপড় রয়েছে, মেনলি হচ্ছে যেহেতু মন্দিরে যাচ্ছেন সেখানে কিন্তু পুরো কাভার হয়ে যাওয়াটাই উচিত, সেখান থেকে কিন্তু এইগুলো কিনতে পারেন। আর এই হচ্ছে কিয়স্ক, ক্যাফেটেরিয়া, আর এটা ছিল হচ্ছে স্টেশন। স্টেশনের একদম পাশেই কিন্তু বাটু কেভসের এন্ট্রেন্স। আমি কিন্তু মালয়েশিয়া আর কুয়ালালামপুরে এসেছিলাম 2020 সালে মা বাবার সাথে, তো সেই ভিডিওগুলো দিয়েছিলাম, প্রচুর ডিটেলে সব ভিডিও করেছিলাম, কিন্তু তখন একদম শুরুর দিকে ইউটিউব, তো তখন সেগুলো খুব একটা কেউ দেখেনি। তাই এখন ভাবছি 4 বছর পর যখন আবার আসছি নতুন পার্টনারের সাথে, তখন বেশ ভালোই লাগছে, সে পুরনো সেই নস্টালজিক ফিলিংটা পাচ্ছি আর কি। এই হনুমানজির একটা মন্দির আছে, হনুমানজির স্ট্যাচু। এইটা হচ্ছে আসল লাইমস্টোন কেভ, যেটা বা লাইমস্টোন পাহাড়, এর মাঝখানে কিন্তু কেভ রয়েছে। এদিকে আর্ট গ্যালারি, আর এদিকে আরেকটা মন্দির আছে।
এখানে এই কমপ্লেক্সটার মধ্যে, এবং শোনা যায় যে টি পিল্লাই যিনি ছিলেন একজন মার্চেন্ট আর ট্রেডার, উনি কিন্তু এখানে এসে এই এস্টাবলিশমেন্টগুলো তৈরি করেন। মানে আগে এখানে কেভ তো ছিলই, কিন্তু এই মন্দিরগুলো তৈরি করা কিন্তু উনিই করেন। দুটো এন্ট্রেন্স আছে, একটা হচ্ছে মেন রোডের সাইড দিয়ে এন্ট্রেন্স, আপনারা যদি গাড়ি করে আসেন তা ওই দিয়ে ঢুকবেন। এখানে দেখুন প্রচুর ট্যুর বাসও চলে এসছে, সেই জন্য এখন ভালো ভিড় হবে। আর এই দিক দিয়ে কিন্তু আমরা ঢুকলাম, এদিকে মন্দিরের পাশ দিয়ে কিন্তু আমরা ঢুকলাম। এটা হচ্ছে আরেকটা এন্ট্রেন্স যদি আপনারা এখানে কমিউটার করে আসেন বা মেট্রো করে আসেন। এখানে ঢোকার রাস্তায় কিন্তু অনেক খাওয়া দাওয়ার দোকান রয়েছে, মিষ্টি, লাড্ডু, নানা রকম স্ন্যাক্স, সেভারি সব কিছু আছে। আপনারা যদি পুজো দিতে চান সেই ব্যবস্থাও কিন্তু আছে। এখানে ফুলের দোকান আছে, এইদিকে সুভিনিয়ার্সের শপ আছে, সব কিছু রয়েছে। আর এইখানে হচ্ছে সেকেন্ড ছোট মন্দিরটা। তো এই মন্দিরগুলোর ভেতরে কিন্তু জুতো খুলে ঢুকতেই পারেন। এই দেখুন মন্দিরে ঢোকার আগে কিন্তু এখানে দোকান আছে। এখানে কোল্ড ড্রিঙ্কস 4 রিঙ্গিত, ছোট্ট কিন্তু। আর জলটা দেখুন এখন ফুটকে, এটা 2 রিঙ্গিত। আর মেন যে এক্সাইটিং পার্ট এখানকার, আর যে মেন যে টুরিস্ট অ্যাট্রাকশন, সেটা হচ্ছে বাটু কেভস। ওই যে পেছন দিকে যেটা। এখন আমি চলে এসেছি সেই বিখ্যাত বাটু কেভস, যেটা কিনা মালয়েশিয়া এবং কুয়ালালামপুরের খুব ফেমাস একটা টুরিস্ট অ্যাট্রাকশন। আপনারা যখনই সার্চ করবেন কুয়ালালামপুর, তখন কিন্তু বাটু কেভস দেখতেই পাবেন। মানে সবাই কিন্তু এখানে আসে, আর দারুণ একটা সুন্দর অ্যাট্রাকশন এখানকার সেলাঙ্গোর যে রিজিয়ন আছে সেখানে। আর পেছনে যে কেভসগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে লাইমস্টোন কেভ। আর এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভগবান মুরুগানের। ওনার মূর্তি কিন্তু তৈরি করেন টি পিল্লাই, যিনি তৈরি করেছেন হচ্ছে শ্রী মহামারিয়ান্নাম টেম্পল। জায়গাটা দেখুন একবার, দারুণ সুন্দর। এই ভগবান মুরুগানের যে মূর্তিটা বা স্ট্যাচুটা, এটার জন্য কিন্তু অনেক পয়সা খরচা করা হয়েছে। আর এটা হচ্ছে মালয়েশিয়া বা কুয়ালালামপুরের কিন্তু সবচেয়ে বড় স্ট্যাচু। আর এই স্ট্যাচুটা কিন্তু পৃথিবীর 3rd হাইয়েস্ট বা 3rd টলেস্ট হিন্দু ভগবানের স্ট্যাচু। এখন সময় হচ্ছে 3:58, আর এখন কিন্তু এই বাটু কেভসে ওঠা শুরু করছি। এই যে দেখুন পেছনে হচ্ছে সেই বিখ্যাত সিঁড়িগুলো, 272টা সিঁড়ি এখান দিয়ে উঠতে হবে, কিন্তু ভেতর দিকে আরও সিঁড়ি আছে। বেশ চড়াই সিঁড়ি, কালারফুল, দারুণ সুন্দর। এটা কিন্তু পরে রেনোভেট করা হয়েছে। আগে কিন্তু এটা কাঠের সিঁড়ি ছিল, এবং তারপর কংক্রিট করা হয়, আর ফাইনালি কিন্তু কংক্রিটের কালারটা চেঞ্জ করে এবং কালারফুল করে দেওয়া হয়। এই মন্দির খোলা থাকে কিন্তু সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি। তো এটা মাথায় রাখবেন, এই টাইমগুলো দেখে আসবেন। ইউজুয়ালি দুপুরটা অ্যাভয়েড করবেন। আর এখানে একটা দুঃখের জিনিস দেখছি, এখানে লোকজন কিন্তু প্লাস্টিক বোতল ফোতল সব কিছু ফেলে ফুলে দিয়ে চলে যাচ্ছে। এইটা কিন্তু করবেন না, দয়া করে নিয়ে যান, নিয়ে গিয়ে নিচে ফেলুন, প্লাস্টিক বা আবর্জনা ফেলবেন না। জায়গাটা খুবই সুন্দর, তো এরকম সুন্দরই থাকুক। শোনা যায় বাটু কেভসের নাম নাকি বাটু পাহাত নদী আছে একটা, এই পাশ দিয়েই বয়ে যায়, সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। আর মালয় ভাষায় বাটু মানে হচ্ছে পাথর। এই পুরো পাথর কেটে কেটে কেভের মধ্যে করে কিন্তু এটা বানানো হয়েছে এই মন্দিরগুলো, তো সেই জন্য কিন্তু বাটু কেভস এটার নাম। এই যে এরকম কালার করা যে স্টেপসগুলো দেখছেন, এটা কিন্তু একটা মেকওভার দেওয়া হয় 2018 সালে। তার আগে কিন্তু এই জায়গাটা সাদা বা লাল দিয়ে তৈরি করা ছিল, মানে কালার ছিল এই সিঁড়িগুলোর। আর এই যে কংক্রিটের দেখছেন এই সিঁড়িগুলো, 1920 সাল নাগাদ যখন এটা তৈরি করা হয়, তখন কিন্তু এটা কাঠের ছিল। এবং 1940 সাল নাগাদ, অলমোস্ট 2-3 বছর এফার্ট দেওয়ার পর এখানে কিন্তু এই কংক্রিটের সিঁড়িগুলো বানানো হয়েছে। এখন সময় হয়ে গেছে 4:07। ছবি তুলতে তুলতে আপনার সাথে গল্প করতে করতে প্রথম ফ্লিট অফ স্টেপস কিন্তু কভার করে চলে এসেছি। এই দেখুন ভিউ, প্রচুর লোকজন আসছে, অনেক স্টিপ সিঁড়ি, কিন্তু প্রচুর এরকম ভগবানের কিন্তু এখানে স্ট্যাচু আছে। আর ভেতর দিকে প্রচুর মন্দিরও দেখতে পারবেন। এই দেখুন, রাত্রিবেলা মনে হচ্ছে এখানে অনেক আলো জ্বালিয়ে দেওয়া হয়। সন্ধ্যেবেলা অবধি কিন্তু এটা খোলা থাকে, যেরকম বললাম 7টা অবধি। আর পুজো দেওয়ার জন্য কিন্তু এখানে দোকান থেকে সামগ্রী নিয়ে যেতে পারেন। জল, কোল্ড ড্রিঙ্কস এখানে পাওয়া যায় না, লেখাই আছে। আর এটা হচ্ছে মেইন কমপ্লেক্স। চলুন এর ভেতর দিকে ঢোকা যাক। এই যে এখন ভেতরে এসেছি, এখানটা কিন্তু বেশ ভালো হিউমিড, এবার লাগছে গরম। আর সামনে দেখুন প্রথম যে মন্দির, এটাও কিন্তু হিন্দু টেম্পল। বেসিক্যালি এখানে যা মন্দির আছে সবই কিন্তু হিন্দু টেম্পল। আর উপরে কিন্তু প্রচুর বাদুড়ের বাসা আছে। এই যে পার্টিকুলার মন্দিরটা, এটার নাম হচ্ছে শ্রী ভেলায়ুথার মন্দির, যেটা হচ্ছে মেন টেম্পল এখানকার। চলুন এই মন্দিরটার ভেতর দিকে যাওয়া যাক। খুব সুন্দর সাউথের ধাঁচের একটা মন্দির, আর ভেতরে দারুণভাবে জাঁকজমক দিয়ে কিন্তু একদম পুজোও হচ্ছে। তো যাই, ভেতরটা গিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু জুতো খুলে ঢুকতে হয়, মনে রাখবেন। আর পুজো দিতে হলে বাইরে যে দোকানগুলো দেখালাম, সেখান থেকে কিন্তু পুজোর সামগ্রী নিয়ে এসে এখানে পুজো দিতে পারেন। এখানে দেখুন, এটা হচ্ছে টিকিট কাউন্টার।
এখান থেকে কী পুজো দেবেন না দেবেন সব কিছু লেখা আছে, এদিকে টাইম দেওয়া আছে। এটা হচ্ছে মহাপুজো হচ্ছে 111 রিঙ্গিত, তো চাইলে আপনারা দিতে পারেন। তামিল উৎসব একটা আছে, আমি তলায় নামটা দিয়ে দেবো। সেই তামিল উৎসবের সময় কিন্তু এখানে দারুণ সুন্দর সব ইভেন্ট হয়, প্রচুর সেলিব্রেশন হয়, তখন কিন্তু অনেক লোক এখানে আসে। এই দেখুন একদম টপে পৌঁছে গেছি। এটা হচ্ছে শ্রী বল্লী দেবিয়ানাইন মুরুগান মন্দির, এটাই কিন্তু ফাইনাল মন্দির এখানকার। এই যে দেখুন দারুণ সুন্দর এই জায়গাটা। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা দেখুন, পুরো কেভের মধ্যে দিয়ে আসলাম কিন্তু কেভটা কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে, পুরো ওপর দিকটা খোলাই দেখুন। আর এইটা হচ্ছে ফাইনাল মন্দির দেখুন। প্রচুর নির্ভর করছে আপনারা কোন সময় আসছেন। যদি প্রচণ্ড গরমের মধ্যে আসেন তাহলে কিন্তু গরম লাগবে, দেখুন ঘামছি পুরো। কিন্তু আজকে যেহেতু ওয়েদারটা একটু ঠিকঠাক আছে, আর ফাইনালি এই যে জায়গাটা এসেছি, এটা একটা এখানে দেখুন ওপরের দিকে এরকম একটা ওপেন স্পেস আছে, সেখান থেকে কিন্তু হাওয়া আসছে, তাই জন্য অসুবিধা হচ্ছে না। বাকি কেপটা কিন্তু পুরো কাভার্ড, তো সেই জন্য কিন্তু বেশ ভালো গরম, হট অ্যান্ড হিউমিড খুব বেশি। কিন্তু আপনার যদি মনের ইচ্ছা থাকে আর মোটামুটি ফিট থাকেন তাহলে কিন্তু চলেই আসতে পারবেন। যেরকম বললাম মন্দিরের নাম হচ্ছে শ্রী বল্লী দেবিয়ানাইন সুব্রমণিয়াম সন্নাথি। খুব কঠিন নামে উচ্চারণ করছি না হয়তো ঠিক করে, তাই ক্ষমা করবেন। এখানে কিন্তু দিনে কোন সময় কী হয়, সকাল 6:45 থেকে 7:30 থেকে, তারপর পূজা হয়, রাত 8:30টাও কিন্তু কিছু একটা হয় এখানে, ইভেন্টগুলো সব দেওয়া আছে। খুবই সুন্দর, স্পেশালি জায়গাটা খুব সুন্দর। এখানে কিন্তু জুতো পরে ওঠা যায় না, তাই লেখা আছে সেটা। আর চারিপাশে অনেক ভগবানের কিন্তু মূর্তি রয়েছে দেখুন। এরা ঘুরে ঘুরে এরকমভাবে দেখে নিন, তারপর গুটি গুটি পায়ে নিচে নামবো। তো এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি নাইস। ঠিক 4:52 নিচে নেমে পড়লাম এই সেই বিখ্যাত মন্দির থেকে। তাহলে টাইম কত লাগলো? মোটামুটি ধরে রাখুন 1 ঘন্টা মতন। আমরা উপরে গিয়ে ছবি তুলেছি, অনেক জায়গায় টাইম বেশি নিয়েছি ভিডিও তোলার জন্য। তো আপনারা ধরে রাখুন ওঠা আর নামা যদি ঠিকঠাক স্ট্যান্ডার্ড টাইমে করেন তাহলে কিন্তু 45 মিনিটস মতন লাগবে, ধরে মাথায় রাখবেন। 45 মিনিটস থেকে আপনি যদি একটু স্লো যান, ছবি টবি তোলেন, সব কিছু করেন, তাহলে হচ্ছে 1 ঘন্টা উঠতে নামতে, এই বেস অব্দি আসতে। অলমোস্ট 8 ঘন্টা বাদে কিন্তু ট্রেন আসলো, 8 ঘন্টার ওপর। এবার ওঠা যাচ্ছে ট্রেন। বাটু কেভসি একটাই প্রবলেম হচ্ছে, ট্রেন কিন্তু অনেক বাদে বাদে। এস্টাবলিশড ইন 1136, এই যে মালয়েশিয়া আছে, যেটাকে কিনা সুলতানেট অফ কেডাও বলা হতো, এটা নাকি বলা হয় পৃথিবীর সবচেয়ে পুরনো সুলতানেট। মালয়েশিয়া কিন্তু আসলে 13খানা রিজিয়নে ভাগ করা আছে, আর 3টে রয়েছে এখানকার ফেডারেল টেরিটরি, যার মধ্যে কুয়ালালামপুর কিন্তু একটা, আর 2টো হচ্ছে লাবায়ন আর হচ্ছে পুত্রাজায়া। মালয়েশিয়া কিন্তু একটা মুসলিম কান্ট্রি বলা হয়ে থাকে ইউজুয়ালি, কারণ কি এখানে 63% মতন কিন্তু মুসলিম পপুলেশন রয়েছে। এই যে আমাদের ট্রেন এবার এসে গেছে। আমরা ব্যাংক নেগারায় নেমেছিলাম, ভেবেছিলাম হয়তো যে মারডাকা স্কোয়ার আছে ওটা এক্সপ্লোর করবো, সেটা করা হলো না বিকজ অফ টাইম কনস্ট্রেন্টস, আর কেএল টাওয়ারে টিকিট পাইনি বলে। এবার কেএল সেন্ট্রালে গিয়ে লিটল ইন্ডিয়া এবং কয়েকটা জায়গা এক্সপ্লোর করব। মালয়েশিয়া কিন্তু একটা ব্রিটিশ কলোনি ছিল, মানে প্রথমে এখানে ডাচরা রুল করতো, তারপর কিন্তু ব্রিটিশরা এখানে এসে দখল করে নেয় এবং এখানে অলমোস্ট 200 বছরের কাছাকাছি কিন্তু রুল করে। ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, আর আমি এখন চলে এসেছি হচ্ছে কেএল সেন্ট্রাল স্টেশনে। এখানে রয়েছে কেএফসি। কৌশিকদা বলছে একটু কেএফসি মাংস খাবে, তাই জন্য যাই। পপকর্ন না, হ্যাঁ বুঝতে পেরেছি। তো এখানে দেখুন এই রাইস দিয়ে 2টো বোল নিলাম। রাইসটা খুবই কম দিয়েছে, কিন্তু কোনো ব্যাপার না। আর সাথে এরকম একটা মাংসর পিস আছে। এই পুরো ব্যাপারটা হচ্ছে 14-14-28, আর সাথে কোলস্লো আছে একটা, যেমনি কোলস্লো স্যান্ডউইচ হয় সেরকম কোলস্লো দিয়েছে, সাথে কোল্ড ড্রিঙ্কস আছে, আর এখানে হচ্ছে মাংস আর রাইস। এখানে যে কেএল সেন্ট্রাল নেমেছিলাম না, এখানে কিন্তু একটা মলও আছে, এনইউ সেন্ট্রাল বা এনইউ শপিং মল।
এই ভেতর দিয়ে কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করছি লিটল ইন্ডিয়াতে। মানে ট্রেন এত বড় একটা স্টেশন, মানে এত লোকজন এখান দিয়ে যাতায়াত করছে, কত রকম ট্রেন চলছে, তার মাঝখানে আমার শপিং মলও রয়েছে। হেভি ব্যাপার। স্ট্রেট গেলে বলছে লিটল ইন্ডিয়া পৌঁছে যাবে। আর এখানে দেখুন ফ্যামিলি মার্ট কিন্তু সব জায়গায় দেখতে পারবেন। এটা কিন্তু আমরা যে 7-11-এ খাই বা সার্কেলকে দেখেছেন যেমনি কনভিনিয়েন্স স্টোর বা গ্রোসারি স্টোর, সেরকম এখানে নানা রকম খাবার দাবার পাওয়া যায়, ড্রিঙ্কস পাওয়া যায়, জুস পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। এই যে এনইউ সেন্ট্রাল মল দিলাম না, কি বিরাট মল। এই যে নিচে নেমে এসছে লিটল ইন্ডিয়াতে, এর ভেতর দিয়ে এলাম, কিন্তু এর ভেতরেই স্টেশন, ভাবতে পারছেন? এটা কিন্তু এখানে খুব পশ এরিয়া মনে হচ্ছে কুয়ালালামপুরের। মেট লাইফের অফিসও আছে, মানে কর্পোরেট অফিসেসও আছে, এখানে জিগজ্যাগ খাওয়া দাওয়ার দোকান আছে। আর এটা কিন্তু একটা স্পেশাল জায়গা, কেন আপনাদের বলছি। এখন চলে এসেছি সেই ফেমাস জায়গা যেটা হচ্ছে লিটল ইন্ডিয়া। এবার লিটল ইন্ডিয়া এই নামটা কোথা থেকে এসছে? এই নামটা কিন্তু এসছে 150 বছর আগে থেকে। মানে এখানে যে কমিউনিটি বা সেটেলমেন্টটা আছে তারা কিন্তু এখানে 150 বছর ধরে আছে বলছে, বা তারও বেশি। কপিরাইট খেয়ে যেতে পারি হয়তো। দারুণ সুন্দর সুন্দর গান হচ্ছে। তো যেটা বলছিলাম, এইখানে কিন্তু ইন্ডিয়ান, শ্রীলঙ্কান আর হচ্ছে বাংলাদেশি, ইভেন পাকিস্তানি কিছু লোকজন 150 বছর আগে থেকে, মানে অনেক জেনারেশন আগে থেকে এখানে কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে আর কি। মানে এখানে এসছিল তাদের দেশ থেকে, তারা এখানে থেকে গেছে। এবার প্রথম দিকে নাকি এখানে তামিল যে কমিউনিটি আছে সেটা সবচেয়ে বেশি ছিল, এবং এখানে সেই থ্যাচ রুফ যেরকম আর কি মাড হাউসেস হয় না, সেরকম টাইপের কিন্তু এখানে স্ট্রাকচার ছিল, বিল্ডিংস ছিল, বা বাসা ছিল, বা ঘর ছিল আর কি। তো তারপর কি হয়, এই জায়গাটা কিন্তু অন্য একটা জায়গায় ছিল, মানে এই সেটেলমেন্ট বা কমিউনিটি যেটা ছিল সেটা অন্য কোনো একটা জায়গায় ছিল শহরের। পরে তাদেরকে এইখানে নিয়ে আসা হয় ব্রিকফিল্ডে। এই জায়গাটার নাম হচ্ছে ব্রিকফিল্ড বা ব্রুকফিল্ড, যাই বলুন না কেন। আর এখানে আনার পর ওনাদের কিন্তু একদম পার্মানেন্ট সেটেলমেন্টস করে দেওয়া হয়। তো এই জায়গাটা যদি আসেন, এখানে আসলে কিন্তু প্রচুর জিনিস দেখতে পারবেন, স্পেশালি তামিল বা ইন্ডিয়ান, আমরা যেখান থেকে এসেছি ইন্ডিয়ান কালচার, বাংলাদেশি লোকজন, তারপর পাকিস্তানিজ বলুন, শ্রীলঙ্কান বলুন, সেরকম নানা রকম রেস্টুরেন্টস দেখতে পারবেন, কালচারাল অ্যাক্টিভিটিস হচ্ছে দেখতে পারবেন। বড় বড় বিল্ডিং এসবগুলো তো রয়েছে, কিন্তু তা বাদেও কিন্তু যদি ভালো মন্দ খেতে চান, কেনাকাটা করতে চান, বা ধরুন শ্রীলঙ্কার ফুড ট্রাই করতে চান, তামিল ফুড খেতে চান, ইন্ডিয়ান ধোসা খেতে চান, সব কিছুর জন্য কিন্তু এটা খুব ভালো একটা জায়গা। এখানে কিন্তু দারুণ সুন্দর স্কাইলাইন দেখতে পাওয়া যাচ্ছে, কেএল সেন্ট্রালের স্কাইলাইন। প্রচুর অফিস, শেলের অফিস দেখতে পাচ্ছি আমি, ওইদিকে ম্যালাকফের অফিস, ওইদিকে মেট লাইফ ছিল। এই যে লিটল ইন্ডিয়াতে হাঁটতে হাঁটতে কিন্তু দেখতে পেয়ে গেলাম বিবেকানন্দ আশ্রম, কুয়ালালামপুর। এটা বেশ ইন্টারেস্টিং, এটা ভাবিনি এখানে আছে। এই জালান্তুন সাম্বাথান, এই যে রাস্তাটা, এখানে বিবেকানন্দের ছবি রয়েছে এখানে, স্বামীজির। বাহ, আশেপাশে বিশাল বিশাল হাই রাইজ, তার মাঝখানে এরকম সুন্দর একটা আশ্রম। এই ব্যাপারটা সম্বন্ধে আমি ডিটেলস জানি না বা অতটা পড়িনি, কিন্তু যেতে যেতে দেখতে পেয়ে গেলাম। শাড়ির দোকানে কিন্তু আছে এখানে, রাজি সিল্ক প্যালেস, মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান শাড়ি এখানে পাওয়া যায়, যতদূর দেখে মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান, শ্রীলঙ্কান। তো এইগুলো যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে এখানে কিন্তু আসতে পারেন, একটু শপিংও করতে পারেন। লিটল ইন্ডিয়াকে কীভাবে আইডেন্টিফাই করবেন বলুন তো? এখানে একটা ফোয়ারা তো রয়েছে, এইখানে দেখুন এই সাঁচি স্তূপের মধ্যে কি সুন্দর একটা এরকম স্ট্রাকচার বা মনুমেন্ট বানিয়েছে। রাত্রিবেলা এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। সকালে যদি গরম থাকে নাও আসতে পারেন, রাতে কিন্তু চলে আসতে পারেন এই জায়গাটা দেখার জন্য আর এক্সপ্লোর করার জন্য। খুবই সুন্দর, ভালো লাগছে। পেছনে বিশাল বিশাল স্কাই রাইজ, দারুণ দারুণ হাই রাইজ রয়েছে, আর এই মাঝখানে এরকম একটা শহর বলবো না, কুয়ালালামপুর ইটসেলফ একটা বড় শহর। এটা হচ্ছে লিটল ইন্ডিয়ার এন্ট্রেন্স, কিন্তু মেন এরকম দুখানা গেট আছে, একটা এদিকে আর একটা অপোজিট সাইডে। তো আপনারা কিন্তু যে কোনো একটা গেট দিয়ে ঢুকে পড়তে পারেন মেন যে এরিয়া আছে সেখানে। আর যেরকমটা বলছি, যে দেখুন প্রথমে লেখা আছে সেলামাত ডাটাংকে লিটল ইন্ডিয়া, মানে হচ্ছে ওয়েলকাম টু লিটল ইন্ডিয়া। এই যে লিটল ইন্ডিয়া জায়গাটা আছে এটা কিন্তু সত্যি খুব সুন্দর, কিন্তু আপনাদের কিন্তু হাতে টাইম নিয়ে আসতে হবে জায়গাটা এক্সপ্লোর করার জন্য। এখানে তামিল চার্চ রয়েছে, মিউজিয়াম রয়েছে, ফাইন আর্টস গ্যালারি রয়েছে, খাওয়ার দোকান আছে, কিছু স্পেশাল অথেন্টিক ডিশ খাওয়ার দোকান রয়েছে, মন্দির রয়েছে, সাউথ ইন্ডিয়ান টেম্পলস রয়েছে। তো সব কিছু ভালো করে এক্সপ্লোর করার জন্য আপনারা কিন্তু হাতে সময় নিয়ে আসবেন। ধরে নিন 1.5 থেকে 2 ঘন্টা, যদি খাওয়া দাওয়া করে সব কিছু করে ভালোভাবে যারা দেখতে চান। লিটল ইন্ডিয়া কিন্তু এপার ওপার সব জায়গায় কিন্তু ভর্তি ভর্তি দোকান, ভর্তি। মানে আমাদের ইন্ডিয়ায় পৌঁছে গেছি মনে হচ্ছে সত্যি, এত ভিড়ভাড়টা, প্রচুর লোকজন, প্রচুর লাউড মিউজিক চলছে, ভালো গান বাজনা, হেভি লাগছে। क्या कर रहे हो बच्चा?
खाओ खाओ हैं घूम के आते हैं फिर দেখুন খালি কত দোকান এখানে কিন্তু পুরো একদম শাক সবজি সব পাওয়া যাচ্ছে আমাদের দেশে রিলায়েন্স স্মার্ট হয় না ওইরকম টাইপের চিনি ওইগুলোই রয়েছে যেটুকু আছে নিয়ে নি নাকি চলো ইন্ডিয়ান মার্কেট এখানে সব ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যাচ্ছে কিন্তু সব মিক্স আছে আর কি দেখো চিংস দেশে ফিরে এসেছি মনে হচ্ছে নানা রকম সস সব কিছু মানে আমাদের এখানে সুপার মার্কেটে যা পাওয়া যায় সেই সব কিছু এখানে পাওয়া যাচ্ছে আমরা চিনির খোঁজে এসেছি আসলে গুড়ের পাউডারও আছে এখানে ব্রাউন ডিম বাবা খুব বলে আমাকে ব্রাউন ডিম খাওয়ানোর জন্য খাওয়াইনি এখন এরপর খাওয়াতে হবে নানা রকম চিপস ডাল চিড়ে সব রয়েছে বাহ ওদিকে কোহিনুর দেখো কোহিনুর রাইস আর কি চাই পিলসবাড়ি আটা আশীর্বাদ আটা সব আমাদের ওখানকারই ব্র্যান্ড আমাদের ওখানকারই প্রোডাক্ট কিন্তু এখানে বিক্রি হচ্ছে প্রোডাক্টগুলো মোটামুটি দেখিয়ে দিলাম দাম একটু বেশি হবে নো ডাউট কিন্তু এখান থেকে নিতে পারবেন চাইলে লায়ন ডেটস এটা কিন্তু মা প্রচুর খায় দাম দেখুন 500 গ্রামের হচ্ছে 12.2 রিঙ্গিত আর 250 বা 200 হচ্ছে 5.2 किलो পোহা পোহা 1 किलो 5 अच्छा 5 টাকা 50 পয়সা 5 টাকা 50 1 কিলো চিড়ের দাম এন্ড চাवल এই দেখো বাসমতি রাইসও আছে হ্যাঁ বাসমতি রাইস আছে চাইলে আমরা চাল নিতে পারি সব কিছু এই দেখো নিম টুথপেস্ট দেখুন টুথব্রাশ ব্রাশ ফ্রি আছে 175 গ্রাম 7.9 দামগুলো দেখিয়ে দিলে বুঝতে পারবেন মাইসো স্যান্ডেল গোল্ড এটা কিন্তু মাইসোরে প্রচুর পাওয়া যায় 17.9 আর কি লাগবে এখানে ফেস ওয়াশ সানস্ক্রিন সব রয়েছে পজ করে দাম দেখে নিতে পারেন আলু ভুজিয়া এইসবগুলো রয়েছে তো মোটামুটি আপনার দাম দেখিয়ে দিলাম লিটল ইন্ডিয়ায় দোকানের কি দাম আছে খাবার দাবার বা গ্রোসারি আইটেমসের পজ করে দেখে নিতে পারেন হলুদ ওখানে দেখুন কি বিশাল বিশাল ওখানে পেয়ারা আম এই আমটা হচ্ছে কাঁচা আম 6.9 করে 1 কিলো বিনস হচ্ছে 11.9 এটা মনে হচ্ছে কিলো আর দেখুন টিমুনটা কি বড় বড় শশা 6.5 1 কিলো আর এখানে বিনস ওদিকে ভিন্ডি এইসব রয়েছে রেডিশ সাউথ ইন্ডিয়ান পিওর ভেজ নন গার্লিক অনিয়ন মানে পিওর ভেজ রেস্টুরেন্ট আর নন ভেজ সব কিছুই রয়েছে দেখি এখানে কিছু পাওয়া যায় নাকি সীতারাম ডাইনিং হল চাই হ্যাঁ চাই হ্যাঁ কৌশিক দা খুব আশে ছিল এখানে ভালো একদম কড়াক চা হবে চিনি টিনি কম দিয়ে আবার সে মিষ্টি চাই চলে এসছে মনে হচ্ছে কেমন বুঝছো জামাই ষষ্ঠীতে নতুন বিয়ে হওয়া জামাইকে কিংবা অষ্টমঙ্গলায় নতুন জামাইকে কখনোই কোনো শ্বশুর বাড়ি ভাই 1 কাপ ভর্তি করে চা দেয় 1 কাপ ভর্তি করে কে চা দেয় 1 কাপ চা 1 বুক ভালোবাসা এগুলো সব বেকার জিনিস দুটোতেই জানতে হবে যে ভাই জল আছে এটা তো জলই তো বেশি এত চা দেয় ভাই কি অবস্থা এখানে পারফেক্ট চা পাওয়াই যাচ্ছে না ক্লোজ টু পারফেক্টও পাওয়া যাচ্ছে না কিন্তু এবার কৌশিক দা বলবে চাটা কিভাবে বানাবে इसमें इतना पानी क्यों ज़्यादा दिया इसमें क्या होता है कि चाय का जो क्वालिटी है ना वो लॉस हो जाता है এই দাদাই বলছে এখানে দুধ দিয়ে কমপ্লেন স্টাইলের চাটা কিন্তু বেশি মানে লোকজন এটা বেশি ডিমান্ড করে মালয়েশিয়ায় यहाँ पे ये ज़्यादा चलता है हाँ अच्छा वो मिलता है अच्छा हम अच्छा हमें तो कोई चाहिए আমায় হয়তো ভালো করে দেখা যাবে না কিন্তু লিটল ইন্ডিয়ায় অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা আছে তার মধ্যে একটা জায়গায় চলে এসেছি কি কোনো পিরামিড শেপে না ট্রায়াঙ্গুলার শেপ দারুণ সুন্দর কিন্তু পেছন দিকে বড় বড় স্কাই রাইস আর সামনে এত সুন্দর একটা চার্চ খুব ভালো লাগছে লিটল ইন্ডিয়া কিন্তু এখন প্রচুর জায়গা আছে দেখার মতন পাশেও কিন্তু একটা মন্দির আছে এইখানেও কিন্তু দেখুন এই নাসিকান্দারের প্রচুর দোকান আছে নাসিকান্দার এখানে মনে হচ্ছে লোকাল খাবার প্রচুর দোকানে লেখা থাকছে আর এই যে সময়টা এসছি এখন অলমোস্ট 9টা বাজে এখন কিন্তু অলমোস্ট সব কিছুই বন্ধ হয়ে গেছে রাতে যেমনি সব জায়গায় স্ট্রিট ফুডগুলো খোলা থাকে না অন্য দেশগুলোতে এখানে কিন্তু অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে আর এখানে দেখুন এখানে একটা খুব ফেমাস জায়গা আছে সেটা হচ্ছে এই পিবি ব্লাইন্ড মাসাজ মানে হচ্ছে এখানে মাসাজ করে যারা ওনারা নাকি অন্ধ বেশ ইউনিক একটা জিনিস মানে আমরা তো সেটা করাচ্ছি না কিন্তু আপনার যদি মনে হয় এক্সপিরিয়েন্সটা না নিতে পারেন কিন্তু এখানে আমি জানি না এখানে নিচের দোকান আছে তো মনে হচ্ছে এখন এটা বন্ধ হয়ে গেছে এইখান দিয়ে যেতে হয় দেখুন এখান দিয়ে ওঠার রাস্তা আছে
অনেকেই যাচ্ছে। ট্র্যাডিশনাল ম্যাসাজ এখানকার। কি একটা অদ্ভুত গন্ধ সেই ম্যাসাজ পার্লারগুলোয়, যেরকম একটা গন্ধ থাকে না, একটা তেল, তারপর হচ্ছে কি বলে মানে একটু আয়োডেক্স যেগুলো দিই না, না এরকম ক্রিম, সেই সব টাইপের গন্ধ আছে। কিন্তু এইখানে হচ্ছে সে বিখ্যাত পিবি সার্ভিস সেন্টার, এবং সার্ভিস মানে কি একটা ম্যাসাজ পার্লার। কিন্তু দেখুন কি সুন্দর মল, এটাও কিন্তু কেএল সেন্ট্রাল মলই বলছে। আগেরটা ছিল হচ্ছে এনইউ সেন্ট্রাল মল, এটা কেএল সেন্ট্রাল মল। এখান দিয়ে তখন বেরিয়েছিলাম। ফোনের দোকান, ব্যাগের দোকান, জুতোর দোকান, এয়ারলাইন্স আছে, সবার কাউন্টার রয়েছে কিন্তু এখানে। সত্যি কিন্তু এই এক্সপিরিয়েন্সটা জাস্ট আলাদাই। দেখুন নিচে নিচে কোনো সেল চলছে মনে হয়। ইচ্ছে তো করছে কিছু কিনি, কিন্তু বেশ জিনিসপত্র কস্টলি হবে। এইবারের ট্রিপটা কিন্তু মেনলি এক্সপিরিয়েন্স আর কি। যেহেতু আমি মালয়েশিয়া এসছি, মালয়েশিয়া আসলে কিন্তু আপনাদের 7 থেকে 8 দিন রাখা উচিত আমার হিসেব মতন। মালয়েশিয়া আসলেন, কুয়ালালামপুর দেখলেন, পেনাং দেখলেন, লাঙ্কাউই দেখলেন, তার সাথে ইপো কম্বাইন করতে পারেন, অথবা যদি বর্নিও সাইড যান সেটা করতে পারেন, অথবা মেলাক্কা থেকে তাও ব্যাক করতে পারেন। কিন্তু হাতে যেহেতু এখানে কম টাইম, আর আমি যেহেতু 2020 সালে এসেছিলাম মা বাবাকে নিয়ে, তখন ভালো করে ঘুরেছিলাম। আর এইবার জাস্ট এখানে ট্রানজিট পয়েন্ট হিসাবে। আর আপনারা যদি খালি কুয়ালালামপুর আসেন, এই জায়গাটা ভালো করে ঘুরতে চান, তাহলে কী কী জায়গা দেখবেন সেটাই কিন্তু এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরপরে যে দেশটা আসবে সেটা হচ্ছে মেন অ্যাট্রাকশন, যেটার জন্য মেইনলি এসছি। এরপরের বলবো না, এর পরের এবং তারপরের আরও দুটো দেশ দেখাবো কিন্তু আপনাদের, কথা দিচ্ছি। পুরো অফিস যাত্রীদের ভিড় কিন্তু এখন। আর ওপরে কিন্তু লিখে দিচ্ছে ডাং ওয়াঙ্গি, এরপর হচ্ছে মসজিদ জামেক, মানে কোন স্টেশন আসছে এরপর, আগে কোন স্টেশন ছিল। তো সেই দেখে ফলো করে কিন্তু আপনারা যেতে পারেন। আর এই পেছন দিকটা দেখুন, এই ট্রেনটা কিন্তু পুরো বন্দে ভারতের মতন। আমাদের আছে প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, প্রচুর খাটনি হয়েছে, কিন্তু আমরা হাল ছাড়িনি। আমরা কিন্তু যে ম্যাসাজ সেন্টারটা ছিল, স্পেশাল ম্যাসাজ সেন্টার, ব্লাইন্ড ম্যাসাজ সেন্টার, সেখান থেকে কিন্তু ট্রেন নিয়ে বা এমআরটি নিয়ে চলে এসে হচ্ছে কেএলসিসি স্টেশনে, যেটা আপনাদের একটু দেখালাম ঝলক। বন্দে ভারত আমার ট্রেনটা ছিল। এবার এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ারের দিকে। সিম্ফনি লেক আছে, সিম্ফনি লেকে কিন্তু আসল লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়, যেটা লাস্ট শো আমি যতদূর শুনেছি 10টার সময়। কুয়ালালামপুর বলতে সবাই যারা বোঝে বা চেনে, সেই টাওয়ারটাই রয়েছে পেছন দিকে। দেখুন, জানি না ক্যামেরায় পুরোটা ক্যাপচার করবে কি না, কিন্তু এটাই হচ্ছে সেই বিখ্যাত পেট্রোনাস টাওয়ার, টুইন টাওয়ার। টুইনের মধ্যে একখানা দেখা যাচ্ছে একজনকে, আরেকজনকেও দেখাবো। ভেতর দিকে যাই, আগে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখে নিই। আর এইটা হচ্ছে সূর্যা কেএলসিসি, এটা কিন্তু মল একটা। এর এদিকে একটা টাওয়ার উঠে যাচ্ছে, আর এইদিকে হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার। কি উঁচু রে ভাই, মাথার ওপর চলে এসছে মনে হচ্ছে। ওপর দিকে তাকালে এটা কীরকম লাগছে, অদ্ভুত টাইপের। কি জায়গাটা! আপনার যদি শহর ভাল লাগে, এইসব বিল্ডিং ভাল লাগে, শপিং ভাল লাগে, তাহলে কিন্তু কুয়ালালামপুর একটা আইডিয়াল জায়গা আপনাদের জন্য। ভেতর দিকে যাই, আপনার দেখা জায়গা নিয়ে যাই যে কোথায় কি আছে। আর লাইট অ্যান্ড সাউন্ড শোটা আশা করছি দেখতে পাবো। মলটা জাস্ট একবার দেখুন কি আছে আর কি নেই, দেখে দেখি সময় কেটে যায় মনে হচ্ছে। এখান থেকে মাঝে মাঝে ইচ্ছে হয় কিনে নিই। ক্রেডিট কার্ডের লিমিটও আছে, কিন্তু সেটাকে আমরা শোধ করবো বুঝতে পারবো না, তাই এখান থেকে খাওয়া। তুমি ক্রেডিট কার্ডে সব কিছু কিনে রাখো, ক্রেডিট কার্ড ফেলে দাও, মারও খেয়ে নিবো, কোনো অসুবিধা নেই, গেলেও না চলে যাবো। বাট এই যে জিনিস দেখা, ভালো আইডিয়া কিন্তু। ক্রেডিট কার্ডে যা আছে 7 লাখ 10 লাখ টাকা দিয়ে এখানে শপিং করে নিয়ে তারপর ক্রেডিট কার্ড ফেলে দাও এখানে, কারোর ব্যাগে ঢুকিয়ে দেবো। এক্সিট দিয়ে বেরিয়ে দেখতে পাবেন ফাউন্টেন হালকা হালকা হচ্ছে। 10টার সময় আবার শোটা শুরু হবে। এখন সময় হয়ে গেছে হচ্ছে ঠিক রাত 10টা 20, আর এখন এই সিম্ফনি লেকের সামনে বসে আছি। এবার আপনারা ভাববেন সিম্ফনি লেকটা কি? সিম্ফনি লেক আসলে এমন একটা জায়গা যেখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। আর আমার পেছন দিকেই রয়েছে হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার্স। কিন্তু এখানে বসে বসে একটা জিনিস ভাবছি, 2020 সালে এখানে এসেছিলাম, অলমোস্ট 4 বছর পর আবার এখানে আসছি। সেবার মা বাবার সাথে এসেছিলাম, এবার দাদার সাথে আসছি। মানে এই 4 বছর লাইফটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে, অনেক চেঞ্জেস এসছে, অনেক কিছু শিখেছি, নতুন দেশ দেখেছি, নিজের দেশ দেখেছি, অনেক কিছু জেনেছি। লাইফ কিন্তু থেমে থাকে না, তাই মনে মনে ভাবছি লাইফ কিন্তু চলতেই থাকে।
যদি আপনি এই নতুন জিনিসগুলোকে শেখা জানা এইগুলোকে যদি বন্ধ করে দেন তাহলে কিন্তু অনেক পিছিয়ে পড়বেন, এইটুকু গ্যারান্টি দিতে পারি। এইখানে বসে বসে এটাই জাস্ট রিফ্লেক্ট করছিলাম যে তখন কীরকম ছিলাম, কীরকমভাবে ট্রাভেল করতাম। প্রথমবার মা বাবাকে নিয়ে বিদেশের ট্রিপে যাচ্ছিলাম 2020-তে মালয়েশিয়া, সেটা প্রথমবার। ভালো লাগছে, মানে বেশ নস্টালজিয়ায় ভুগছি আর কি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর এই জায়গাটা দেখুন, দারুণ সুন্দর জায়গা, হেভি লাগছে কিন্তু। সব বিল্ডিংগুলো আলোগুলো জ্বলে আছে, সব অফিস রেসিডেন্সিয়াল স্পেসেস রয়েছে, এখানে হচ্ছে কমার্শিয়াল স্পেস ও সব কিছু। জীবন কিন্তু একটাই, ঘুরে বেড়াতে হবে, এক্সপিরিয়েন্স করতে হবে, এনজয় করতে হবে। এই সময় বা এই সুযোগ কিন্তু আর ফিরে আসবে না। তাই আপনারা জীবন থেকে নেগেটিভিটিগুলো সরিয়ে দিন, পজিটিভিটি আনুন আর ভালো কিছু করুন, যেরকম আমিও করার চেষ্টা করছি। ভিডিওটা যদি এখন অবধি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। এরপর কিন্তু আরও সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চার আসবে, এটুকু কথা দিচ্ছি। এবার ফেরার পালা হচ্ছে হোটেলের দিকে। রাস্তায় পারলে কিছু খুচকাচ খেয়ে নেবো, খেয়ে নিয়ে ঢুকে যাবো ঘরে। এই যে আমরা ডিনার সেরে নিচ্ছি। 7-Eleven গেছিলাম, ভেবেছিলাম ওখান থেকে খাবো, কিন্তু আবার ডিনার সাথে পাশে একটা দোকান দেখতে পেলাম, এই নাসি কান্দার। এটা কিন্তু খুব চলে, এটার এক্স্যাক্ট কী মানে আমি জানলে আপনাদের জানাবো। এই যে রুটি চানাই নিয়ে নিয়েছি, CANAI, আমরা কানাই বলছি কিন্তু আসলে চানাই, কারণ চেন্নাই থেকে এসে দাদা বলছিল। বেশ ফ্লেকি ফ্লেকি পরোটা আর তার সাথে ডাল আর চিকেন তন্দুরি। আর এসটা হচ্ছে এখানকার লোকাল রেস্টুরেন্ট একটা। মালয়েশিয়া কুয়ালালামপুর এসে কিন্তু খাওয়ার সমস্যাটা হচ্ছে না। আমাদের সাউথ ইস্ট এসে যেরকম ব্যাপারটা থাকে না, একটা বেসিল পাতার গন্ধ, তারপর ফিশ অয়েল, সেসব এটা দেয় না কিন্তু। সেই জন্য খেয়ে বেশ মজাই লাগছে। এই দেখুন চিকেন তন্দুরি চলে এসছে, দুজনেই কিন্তু আমরা ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি, এটাকে অর্ধেক করে দিয়ে দিয়েছে। আর সাথে মনে হচ্ছে পুদিনার চাটনি, আর এটা কি, এটা দই মনে হচ্ছে, খেয়ে দেখছি। এখানে কিন্তু নানা রকম খাবার পাওয়া যাচ্ছে, এরকম বলছিলাম। আয়াম মানে হচ্ছে চিকেন, আর এখানে দেখুন ল্যাম্প শ্যাঙ্ক রয়েছে, ওখানে চিংড়ি রয়েছে, এখানে আবার প্রন রয়েছে, লবস্টার মনে হচ্ছে এটা, বা কিছু একটা মাছ। এদিকে চিকেন, এদিকে ফ্রাইড চিকেন, ওদিকে নানা রকম মাছ রয়েছে, কারেলা রয়েছে, সব ভেজিটেবলসও আছে কিন্তু। ওদিকে কাঁকড়া দেখতে হয় ছোটো ছোটো, ভ্যারাইটিস টাইপের খাবার কিন্তু। এই আয়াম বাবাং মানে হচ্ছে অনিয়ন দিয়ে চিকেন। সময় হচ্ছে 12:02। এরকম অন্ধকার সাবওয়েতে দৌড়ে দৌড়ে আসলাম, কিন্তু অনলাইন দেখাচ্ছিল যে মেট্রো আছে, কিন্তু এখানে এসে দেখছি এই দেখুন গেট বন্ধ, LRT চলছে না। তাই ব্যাক করে গাড়ির দিকে যাই, গাড়ি ধরতে হবে, আর কোনো অপশান নেই। তাই 12টা করবেন না কিন্তু, যতদূর মনে হয় 11টা 11:30 অবধি চলে মোস্ট প্রবাবলি। এখন সময় হয়ে গেছে হচ্ছে রাত 12:15 মতন। আর যেরকম দেখালাম আপনাদের, নিচে গেছিলাম আর কি মেট্রো ধরতে, কিন্তু মেট্রো পাইনি, তাই ওপরে চলে আসলাম। 11 কিলোমিটার যেতে হবে এবার গ্র্যাবে, যেটা কিনা এখানকার ট্যাক্সি অ্যাপ। 11 কিলোমিটারের জন্য নিচ্ছে হচ্ছে 22 মালয়েশিয়ান রিঙ্গিত। আর এই দেখুন, এটা হচ্ছে রাতের রূপ। সব জায়গারই বিল্ডিং লাইটগুলো বন্ধ হয়ে গেছে। পেট্রোনাস টুইন টাওয়ার্সেরও কিন্তু লাইট অফ। এই দেখুন বিশাল টাওয়ার, পুরোই অফ। আর এই যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, সামনে রয়েছে KLCC বাস স্ট্যান্ড। এবার যাওয়ার পালা বাড়ির দিকে। ইন্টারেস্টিং যে জিনিস দেখুন, এখানে দেখুন লাল দেখাচ্ছে, মানে গাড়িটা আসছে তো ট্র্যাক করতেই পারছি। এই দেখুন ওটা মানে হচ্ছে লাল সিগন্যাল ছিল, ওটা চলে গেল, এবার গাড়িটা কিন্তু এগোচ্ছে। মানে কোথায় কি সিগন্যাল আছে সেটাও কিন্তু গ্র্যাব ট্র্যাক করে। যিনি আর কি ড্রাইভার যে আসছেন, ওনার ড্রাইভিং লাইসেন্স, সেটা ভ্যালিডিটি, সেই সবও ডিটেলস দেওয়া আছে। কত ইনফরমেশন শেয়ার করে ভাবুন তো। এরপর আমাদের ট্যাক্সি চলে আসে, আর ট্যাক্সি ধরে ফিরে যাই আমাদের এয়ারবিএনবিতে। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। আশা করি আপনাদের কুয়ালালামপুর সাইট সিইংয়ের এই ভিডিও খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমায় কিন্তু সাপোর্ট করতে ভুলবেন না। আর দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।